আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জামাতকে নিয়ে তারেক রহমান একটি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটি দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে জনাব তারেক রহমানের এই বক্তব্য বিচার বিশ্লেষণ করছেন অনেকেই বলার চেষ্টা করেছেন জামাতকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। তো এতদিন পর সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা ছিল সেই বিষয়টি সামনে আনলেন কেন তারেক রহমান, এবং এই বিষয়টি নিয়ে কথা বললেন কেন? যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে জামাত ইসলাম বিএনপির সঙ্গী ছিলেন, একসাথে তারা পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, তো এতদিন পর জনাব তারেক রহমানের বোধোদয় হলো যে জামাত 1971 সালের ভূমিকাটা খুব একটা ভালো ছিল না। তো এখন এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। জনাব তারেক রহমান কি বলেছেন সেই বক্তব্যটা একটু দেখি, তারপরে যদি কথা বলি। বাংলাদেশে জামাতে ইসলামের ভূমিকা কি ছিল তা দেশের মানুষ 71 সালে দেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রবিবার 7 ডিসেম্বর রাজধানীর কৃষি ইনস্টিটিউশনে দলের দেশ গড়া পরিকল্পনার শীর্ষ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তারেক রহমান বলেন, কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শোনা যায়, অমুককে দেখলাম তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে তাদেরকে জামাতকে উদ্দেশ্য করে বলছেন, দেশের মানুষ 71 সালে দেখেছে। 71 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। জনাব তারেক রহমান এই বক্তব্যটি দিয়েছেন। এখন ওই যে মানুষ সমালোচনা করছেন যে তাহলে আপনারা যে এই জামাতকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলেন, তাদেরকে মন্ত্রী বানালেন, এতদিন আন্দোলন করলেন, এখন কেন এমন বক্তব্য দিবেন? আর যে বক্তব্যটি দিচ্ছেন, এই বক্তব্যটির পেছনে আরেকটি কারণ হচ্ছে কি, জামাত ইদানিংকালে একটি কথা বলছেন যে আওয়ামী লীগকে দেখলেন, বিএনপিকেও দেখলেন, এবার আমাদেরকে দেখেন, জামাত ইসলামকে দেখেন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচন থেকে জামাত ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠানোর জন্য জামাতের এই আহ্বানটি, এবং তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কীরকম রাষ্ট্র পরিচালনা করে সেটি দেখার কিন্তু কথা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে। এখন আসি তারেক রহমানের এই যে হঠাৎ করে এরকম বক্তব্য দেওয়ার আসলে কারণটা কি। দেখুন, বেশ কয়েক বছর যাবৎ জনাব তারেক রহমান যে শান্ত মেজাজে, যে সুন্দরভাবে গুছিয়ে বক্তব্য দেন, সেই জায়গা থেকে হঠাৎ করে এই বক্তব্যটি একটু ডিফারেন্ট, একটু আলাদা হওয়ার কারণ কি? দেখুন, নির্বাচনের ট্রেনে কিন্তু বাংলাদেশটা উঠে গিয়েছে, এবং এই 2-1 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই কিন্তু নির্বাচনের যে তফসিল সেটা ডিক্লারেশন করা হবে, এবং এখনকার বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচাইতে বড় যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম, এই দুটি দলের মধ্যেই কিন্তু প্রধানত যে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তো যেহেতু বিএনপির প্রতিদ্বন্দ্বী এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম, এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রধান দাবিদার হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম, দুটি ভিন্ন দল। তো এখন যেহেতু নির্বাচনের ট্রেনে বাংলাদেশটা উঠে গিয়েছি, এই জায়গায় জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন, নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এই জায়গা থেকে এখন জনাব তারেক রহমানও কিন্তু জামাতের উপরে আক্রমণাত্মক হবেন, এটা একেবারেই স্বাভাবিক একটি বিষয়। কারণ নির্বাচনের মাঠে এই যে 1971 সালে জামাতের যেই বিতর্কিত ভূমিকা ছিল, এটা নিঃসন্দেহে তাদের বিতর্কিত ভূমিকা ছিল, সেই ভূমিকাটা এখন আবার জনাব তারেক রহমান সামনে আনবেন, বিএনপির লোকজন দীর্ঘদিন যাবৎ সামনে আনছেন। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা নির্বাচনের যেই ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে আসলে দুটি দলকে যেভাবে পরাস্ত করতে পারবেন, যে বক্তব্য দিলে পরাস্ত হবে সেরকম বক্তব্য দিবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই দলটির সাথে আপনারা এতদিন ছিলেন, একই সাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে কর্মকাণ্ড করেছেন, এখন যদি আপনারা সেই 1971 সালের বয়ানটা টেনে এনে বক্তব্য দেন, সেই বক্তব্যটা রাজনীতির মাঠে অথবা ভোটের মাঠে কতটুকু কার্যকর হবে, সেটা কিন্তু বড় প্রশ্ন।
দেখুন, বাংলাদেশে শুধু যে এই যে জামাত ইসলাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা ছিল, সেটার বাইরে গিয়েও আরও অনেক কিছু আছে জামাতের মানে বিতর্কিত বিষয়, সেগুলো নিয়েও সমালোচনা করা যেতে পারে। শুধুমাত্র 1971 সাল সেটাকে সামনে আনার মধ্য দিয়ে আমার মনে হয় না বিএনপি খুব বেশি কিছু গেইন করতে পারবে। কারণ বাংলাদেশের মানুষ সেই 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে এই যে বয়ান, সেই বয়ানের ভিত্তিতে এখন আর রাজনীতিটা খুব একটা চায় না। দেখুন, মহান মুক্তিযুদ্ধে জামাতের বিতর্কিত ভূমিকা ছিল এবং সেই সময়ে জামাতের যারা অপরাধী ছিলেন হিসাবে মনে করেন, তাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিয়েছেন। সেই ফাঁসির রায়ও কার্যকর হয়েছে। এখন এই যে আবার নতুন করে তারেক রহমান যে 1971 সালে জামাতের কি ভূমিকা ছিল সেটা টেনে আনছেন, তাহলে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, জামাতের কাঁধে ভর করে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলেন, সেই সময় বিএনপির সেই কথাটি মনে ছিল না ছিল না? এখন মানুষ তো প্রশ্ন করবেন যে যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে জামাতকে প্রয়োজন ছিল, তখন আপনি জামাতকে সেই সিঁড়িটা বানিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেছেন। এখন যেহেতু জামাত আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গায় এখন সেই সিঁড়িটা আপনারা সরিয়ে নিয়ে 1971 সালের আওয়ামী যে বয়ান বা জামাত ইসলামের প্রকৃতপক্ষে যে অপরাধ, সেটাকে সামনে আনার চেষ্টা করেছেন। এটা আসলে বলে বরঞ্চ বিএনপির ভোট বাড়বে কিনা আমি জানি না, ভোট বাড়ার আসলে কোনো অবকাশ নেই। কারণ এখনকার যে প্রজন্ম বা বাংলাদেশের যে মানুষ, সেই মানুষ চায় এখনকার রাজনীতিটা, সে 1971 সালের মুক্তিযুদ্ধের ভূমিকা এবং সেই সময়ের রাজনীতিটা এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ খুব একটা দেখতে চায় না, কিছুটা সুশীল এলিট শ্রেণীর মানুষ ছাড়া। কেন সেই জিনিসটা বলি, এখনকার প্রজন্ম, এখনকার যারা আছেন, তারা একটা জিনিস সুস্পষ্ট করতে চান, যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই দল কি দুর্নীতিমুক্ত থাকবে, সেই দল কি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবে, এবং কি সেই দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে যারা বাক স্বাধীনতা নিয়ে কথা বলেন, তারা কি বাক স্বাধীনতা নিয়ে তাদের মনের ভাষাটা প্রকাশ করতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো তারা চায়। তারা চায় যে শিক্ষা ব্যবস্থার যে অধপতন, সেই জায়গা থেকে কি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে আরও মানসম্মত করতে পারবেন। চিকিৎসা ব্যবস্থার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ চিকিৎসা পায় না, চিকিৎসা না পেয়ে এখনও মৃত্যুর কূলে মানে ঢেলে পড়তে হয়। সেই জায়গায় কি চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে এবং গরিব কৃষক মেহনতি মানুষের দ্বারগোড়ায় কি চিকিৎসা সেবাটা পৌঁছে যাবে? এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের মানুষ জানতে চায়, বুঝতে চায়। 71-এর যে চেতনা, সেটা সবারই আছে, সেই বিষয়টি সবারই বুকে লালন করলেও কিন্তু এখন যে নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যে বিষয়টি সুনিশ্চিত করতে চায় যে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে, চালের দাম স্থিতিশীল থাকবে, বাজার ব্যবস্থা আমূল পরিবর্তন হবে, যার মধ্য দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই বাজার ব্যবস্থাটা চলে আসবে, এরকম নানা ইস্যু সামনে আছে। সেই ইস্যুগুলো যদি সামনে তুলে ধরা যায় এবং জনগণকে যদি সেই বিষয়টি বোঝানো যায়, তাহলে আমি মনে করি এই 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতের কি বিতর্কিত ভূমিকা ছিল বা এই সমস্ত বয়ান সামনে এনে কোনো রাজনৈতিক দল এখন নির্বাচন করে সেই আওয়ামী লীগের মতো যে নির্বাচনে খুব ভালো একটি ফলাফল করবে, সেরকম যদি ধারণা কেউ করে থাকে, তাহলে সেই ধারণাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা একটি ভুল ধারণা। তবে জনাব তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন, সেটি একেবারেই রাজনৈতিক একটি বক্তব্য এবং এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন আসছে, নির্বাচনের এই প্রবাহতে দু দলের উপর নানা গেম দিবে। সেই ব্লেমটি দেওয়ার মধ্য দিয়ে জনগণ যদি মনে করে না 1971 সালে জামাতের খারাপ ভূমিকা ছিল, সেই জন্য এখন জামাতকে ভোট বাক্সে ভোট না দিয়ে বিএনপির বাক্সে ভোট দিতে হবে, তাহলে সেটাই দিবেন, সেটাই করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান যে কথাটি বলেছেন সেটা নির্বাচন কেন্দ্রিক এবং জামাতকে পরাস্ত করার একটি কৌশল
কৌশল হিসাবে তিনি 1971 সালের এই বক্তব্যটি টেনে এনেছেন, সেটা নির্দ্বিধায় বলা যায়। তবে আমি যেটা দেখছি যে এখনকার প্রজন্ম কিন্তু সেই 1971 নিয়ে বারবার কাদা ছোড়াছুড়ি কথাবার্তা এগুলো ইতিহাসের জায়গায় ছেড়ে দিয়ে জামাতের বিতর্কিত ভূমিকার জন্য ইতিহাসের কাঠগড়ায় জামাতকে কখনো কখনো দাঁড়াতে হবে। তারা দাঁড়িয়েছেন, তারা সবসময় এটা নিয়ে কথা শুনতে হয়, এটা তাদের পেছনে থাকবে। কিন্তু এখনকার এই জুলাই আগস্ট বিপ্লবের পর মানুষের যে চাওয়া, সেই চাওয়াগুলো কিন্তু ডিফারেন্ট এবং সেই চাওয়াগুলো কিন্তু অন্যরকম। সেই মুক্তিযুদ্ধের বয়ান আর 1971 সাল, সেটা দিয়ে এবারের নির্বাচনের বৈতরণী পার পাওয়া যাবে বলে আমি মনে করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।